আমাদের নেত্রীকে ফাঁসি দেবে, আমাদের আদালতে বঙ্গবন্ধু কন্যাকে তারা এসে ফাঁসি দিবে, তারা কোনো রকমের আমাদেরকে, মানে এটা তো কোনো বিচার না, বিচারের কোনো মানে কোনো কিছুই না। সুতরাং এই জিনিসগুলো তো আসলে মেনে নেওয়া অসম্ভব, এবং বাংলাদেশ এন্ড অফ দ্য ডেতে একটি গৃহযুদ্ধের সূচনা লগ্নে পা রাখলো, এবং অফিসিয়ালি সেটি আজকের তারিখের মধ্যে করলো, এবং এটি রিপারকেশন আপনি শীঘ্রই দেখতে পাবেন। এদের তো পতন হবেই, এবং বাংলাদেশে সেনা শাসনের আমি এক ধরনের সম্ভাবনা দেখতে পাই। সেনা শাসনের সম্ভাবনা আমার কাছে মনে হয় আছে, কারণ এটা তো পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছি আমরা। কারণ আপনার কি মনে হয় যে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মী আজকে আমরা এই অবস্থাটা মেনে নেব? সেনাবাহিনী অদ্ভুত কারণে আপনার সেনাবাহিনী এদের উপরে চড়াও হয়েছে, এর আগে তো ওরা বসে বসে খেলা দেখেছে। আজকে পুলিশ এবং সেনাবাহিনী এই অলরেডি তো 32 নাম্বার ভেঙে ফেলেছে, এই ভাঙা বাড়ির উপরে আবার অ্যাটাক করেছে তারা। তো এটা হচ্ছে এটার চিত্র, এটা অনেকটা ডাইভার্ট করবার জন্য। এবং আপনি তো জানেন যে এই ক্যাঙ্গারু বড়জোর এটাকে তাজুলের আদালত বলা যেতে পারে, জামাতের নেতা তাজুলের আদালত এটা। সো এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের কি রায় দিয়েছে না রায় দিয়েছে এগুলো সম্পর্কে তো আমরা আগেই অবহিত আছি, এগুলো নিয়ে আমরা কোনো পাত্তাও দেই নেই। তো আজকের নাটকটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে এই সবগুলো ঘটনার ফাঁকে চট্টগ্রামের বন্দরটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে আসলে সত্যিকার অর্থে জরুরি মনে হয়েছে। চট্টগ্রামের পরিস্থিতি কি, সেখানকার কি ছবি, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে নজর রাখবো আমরা, সেটা হচ্ছে সীমান্তের কি পরিস্থিতি। কারণ বাংলাদেশের এই অশান্তির বাতাবরণ, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সীমান্তে। ইন্ডিয়ান আর্মি কি এবার সাপোর্ট দেবে? আসুন সেদিকে নজর রাখি। যে আমি একটু জানতে চাইবো যে শেখ হাসিনার বিরুদ্ধে কি কি দোষ আনা হয়েছে। আপনার যেটা হয়েছে যে আসলে টু বি অনেস্ট আপনাকে আমি অনেক যদি বলি, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালে কোন কোন চার্জ আনা হয়েছে না আনা হয়েছে এগুলো এতই হাস্যকর। তারপরেও আলোচনার স্বার্থে যেটা বলতে হয় যে এগুলো চার্জ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন, ICTA, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, খুব সম্ভবত ধারা 3, 4 এগুলোতে, যেগুলোতে রয়েছে আপনার মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, এই ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এবং এইসব অপরাধে তিনজনকে শাস্তি দেওয়া হয়েছে। একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল, বীর মুক্তিযোদ্ধা, উনাকেও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এবং এই মামলাতে একজন রয়েছে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তিনি রাজসাক্ষী হয়েছিলেন, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ব্যাপক টর্চারের মুখে একটা পর্যায়ে আসলে তাকে বাধ্য করা হয় আপনার রাজসাক্ষীর জন্য, ভুয়া অপরাধ স্বীকার করার জন্য। এটা আমরা জানি এই ধরনের আমাদের। এবং আপনি জানেন, আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখা ভালো যে আমার বিরুদ্ধেও 4টি মামলা এই ট্রাইব্যুনালে আছে, সেগুলোরও বিচার হয়তো শুরু হবে, প্রসেসটা আছে। ফলে আমরা সবাই এখানে জানা, আমি ওই সময়টাতে ছিলাম হচ্ছে চেন্নাই, আমার বিরুদ্ধেও এই একই ট্রাইব্যুনাল আপনার এই মানবতা বিরোধী অপরাধের চার্জ এনেছে, এবং মামলা সেখানে পেন্ডিং অবস্থাতে রয়েছে। ফলে 453 রায় দিয়েছে, এখনো রায়টা দেখিনি। এই রায় পড়ার আসলে খুব একটা ধৈর্য যে আমার আছে বা থাকবে, আমি নট শিওর অ্যাবাউট ইট। তবে আলটিমেটলি আপনাকে কয়েকটা ব্যাপারে একটু বলে রাখা ভালো যে প্রসিডিউরাল প্রসিডিউরাল যেসব জায়গাগুলো আছে সেগুলো কোনো কিছুই মেনটেন করা হয়নি। আপনি একটা কথা চিন্তা করেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমরা কোনো লয়ারই নিয়োগ দিতে পারিনি। আপনার রাষ্ট্র থেকে একজন লয়ার নিয়োগ দেওয়া হয়েছে, সেই লয়ার আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা ভিডিওতে, যেখানে সেই লয়ারই বলছে সেও ফাঁসি চায় প্রধানমন্ত্রীর, কিন্তু সে এটা বলতে পারছে না, কারণ সে যেহেতু ডিফেন্স লয়ারের নাম ভূমিকাতে আছে, ফলে সেইটা বলবে না। হ্যাঁ, কিন্তু সেও তো মনে মনে ফাঁসি চায়, সে এই ধরনের ভিডিও লিক হয়েছে। ফলে আলটিমেটলি এখানে আমরা কোনো লয়ার নিয়োগ দিতে পারিনি, সাক্ষীদের কি সাক্ষ্য হয়েছে আমরা জানি না। এই যে তাজুল ইসলাম, অর্থাৎ যে চিফ প্রসিকিউটর নামে যে অবৈধ প্রসিকিউটর, সে এই বিচারের প্রথম দিনই বলেছে যে এটি একটি প্রতিশোধের বিচার, পরিষ্কার ভাবে বলেছে, কথাটা এইভাবে বলেছে, এটি শুধু একটি
এটি শুধু একটি প্রতিশোধেরই বিচার নয়, এটি ন্যায় বিচারও প্রতিষ্ঠা হবে। অর্থাৎ এটি একটি প্রথমে প্রতিশোধের বিচার, এরপরে ন্যায় বিচার। ফলে একটা ট্রাইব্যুনালে যখন চিফ প্রসিকিউটর বলে এটি একটি প্রতিশোধের বিচার, এবং আরেকটা ব্যাপার জেনে রাখা ভালো যে এইখানে যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো সবই অবৈধ। এই ইউনূস সরকার যেভাবে ফর্ম হয়েছে সেটি অবৈধ, এই ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব নেই। আরেকটি জরুরি জিনিস আমার মনে হয় দর্শকদের জানা প্রয়োজন, যে যেই আইনে বিচার করা হয়েছে এই আইনটা মূলত এটা যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তানি হানাদার বা পাকিস্তানি হানাদার যে দোসররা রয়েছে, রাজাকার আলবদর, তারা যেসব আন্তর্জাতিক অপরাধগুলো করেছে মুক্তিযুদ্ধকালীন, সেগুলোর বিচারই একমাত্র হতে পারে এই ট্রাইব্যুনালে। এবং সেটি পরিষ্কার ভাবে আপনার আমাদের যেই পার্লামেন্টের যেই সেশন, সেই সেশনটা কেউ যদি খেয়াল করে তাহলে পরিষ্কার ভাবে তিনি বুঝতে পারবেন যে এই বিচারের আইনের যেই টাইমলাইনটা অনলি শুধুমাত্র মুক্তিযুদ্ধকালীন যে আন্তর্জাতিক অপরাধগুলো হয়েছে সেগুলোর বিচারের জন্য। এর পরবর্তী সময় বাংলাদেশে যদি কোনো ধরনের অপরাধ হয়ে থাকে এই আইনে সে বিচার করা যাবে না। অর্থাৎ এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালের যেই জুরিসডিকশন বা বাংলাতে যেটিকে আমরা বলি হচ্ছে চৌহদ্দি, এই চৌহদ্দি আসলে এই বিচারকে কাভারই করে। আমার দৃষ্টিতে একটা সেন্টেন্স এবং সেই সেন্টেন্সটা ঘোষণা করার পরে হাততালিতে ফেটে পড়লো রীতিমতো এই আদালত কক্ষ। এই যে এগুলো সবই এখানে যাদেরকে বসে থাকতে দেখেছেন, এখানে যাদেরকে বসে থাকতে দেখেছেন তার মধ্যে 85% হচ্ছে জামাতি। এই যে তাজুল ইসলাম, সে আপনার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার সময় শিবিরের সিরাজুস সালেহীন, অর্থাৎ তাদের যে মৃত্যুঞ্জয় স্কোয়াড রয়েছে, অর্থাৎ ব্লু অর ডাই যে গ্রুপটা রয়েছে, সেটির একজন সদস্য ছিল। এদের প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে নানানভাবে আমরা চিনি, যেহেতু আমরা ল প্রফেশনের মধ্যে আছি, এদেরকে সবাই আমরা খুবই চিনি। এটা 85% হচ্ছে জামাতি, আর বাকি এখানে 15% হচ্ছে বিএনপির লোকজন এসছে আর অন্যান্য পার্টি থেকে। এখানে আসলে মূলত 85% হচ্ছে জামাতি গুলো। ট্রাইব্যুনালটাই জামাতের ট্রাইব্যুনাল। ফলে তারা মুক্তিযুদ্ধের সময় এই যে রাজাকারদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সময় ফাঁসি দেওয়া হয়েছে সেটিরই আসলে একটা প্রতিশোধ নিল। এই বিচার টিচার পুরাটাই বাদ। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে পুলিশের যে এখনকার কমিশনার শেখ সাজ্জাদ আলী, সে বলেছে যে দেখা মাত্রই আওয়ামী লীগের কর্মী দেখা মাত্রই ব্রাশ ফায়ার করতে হবে, গুলি করতে হবে। এগুলাতে এখন কিছুই আসা যায় না। ওই একই ঘটনাতে, অর্থাৎ যখন পুলিশের উপরে জুলাইতে এরকম অ্যাটাক হলো, পুলিশ যখন এগুলোকে রেজিস্ট করলো, ছবি দেখাচ্ছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো কিভাবে করা হচ্ছে রাস্তায়। দেখুন রীতিমতো লাঠি সোটা নিয়ে আক্রমণ, দেখুন মানে গৃহযুদ্ধের পরিস্থিতি, পুলিশকে মারা হচ্ছে ডিরেক্ট। দেখেন এই যে পুলিশকে লাথি দিচ্ছে, এগুলা কিন্তু এই যে যারা এগুলা করছে এরা কিন্তু আওয়ামী লীগের কর্মী না, এটা আপনাকে জেনে রাখতে হবে। এরা এসেছিল ধানমন্ডির 32 নম্বরের যে ভাঙা অংশটা আছে এটাকে আরো ভাঙতে। আপনি তো নিশ্চয়ই জানেন যে ধানমন্ডির 32 নম্বর বাড়িটা ভেঙে দিয়েছে, সেইখানকার যে অংশটা ঝুলে আছে সেইটাকে তারা আজকে গুড়িয়ে দিতে এসেছে। এই গুড়িয়ে দিতে আসার সময়কার এই ঘটনা তখন পুলিশ রেজিস্ট করেছে, সেখানে সেনাবাহিনী এসেছে। এগুলো এক ধরনের সাজানো নাটক, যাতে করে আপনার মানুষ ব্যস্ত থাকে এগুলো দেখার জন্য। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এই ধরনের কোনো মারামারি হামলা এগুলো কিছুতেই নাই। তবে ডেফিনেটলি আমরা বিভিন্ন জায়গাতে এগুলো নিয়ে প্রতিবাদে মুখর বলছি, এগুলো নিয়ে কথাবার্তা। সোজা কথা হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা আমাদের কাছে এক ধরনের মকারি এবং একটা হাস্যকর বস্তু। আমরা সবাই জানি কেন আমরা বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডের সাজাটা আজকে শোনানো হলো, উনি তো দেশেই নেই, তাহলে এই সাজা শোনানোটা কি প্রহসন ছাড়া আর কিছু? কেন এই ধরনের না এখানে আর আপা আমি আপনাকে একটা কথা একটু পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে যে এইটা তো কোনো ট্রাইব্যুনালই না। আপনার এখানে কোনো লয়ার নাই, কিছু নাই। ওদের মন চাইলো, ওরা কোত্থেকে খুঁজে 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 অপরাধের বর্ণনা নিয়ে আসলো, নিজেরাই বিচার করলো। তারা আবার টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে, এটাকে অক্টোবরের মধ্যে বিচার শেষ করতে হবে। এইভাবে টাইম ফ্রেম বেঁধে দিয়ে বিচার শেষ হয়? এইভাবে আপনার লয়ার না নিয়োগ দিয়ে এটা হয়? এটা ইটস জাস্ট আ মকারি। এটা হলো গিয়ে অনেকটা ওই যে আমেরিকানরা ওই যে সাদ্দাম হোসেনের বিচার করেছে না, ওই একটাই পার্থক্য যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে রয়েছেন, তাকে খুন করতে পারেনি, আর ওই জায়গাতে আপনার টিকরিতে সাদ্দাম হোসেন গ্রেফতার হয়েছে, তার বিচার করেছে। সেম জিনিসটা হয়েছে।
এটা আমেরিকান ডিপ স্টেটের যে পুরো প্ল্যান, আমি তো আপনাদেরকে আগেও বলেছি, বলতে 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 আমার মনে হয় আমার চুলদারি সব পেয়ে গেছে। এই 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 জিনিসটা তো চলমান। সো এইটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ আমরা তো শুরু থেকেই জানি যে প্ল্যানটা কি, কি করবে না করবে, এগুলো এই জিনিসটা তো আমাদের জানা, ফলে আমাদের বিস্ময় তেমন একটা নেই। আমরা যেটা বলছি যে সাধারণ মানুষকে আমাদেরকে জানানো, বলা, এবং 32 নম্বর ভাঙার পরে বাংলাদেশের মানুষের যে প্রতিক্রিয়া হয়েছিল, আজকের এই রায়ের পরে অসংখ্য মানুষ ভেতরে ভেতরে ক্রোধে ফেটে পড়বে। কারণ এন্ড অফ দ্য ডেতে উনি বঙ্গবন্ধু কন্যা, এই দেশটার জন্য তিনি গত 45 বছর তিনি সক্রিয় রাজনীতি করে যাচ্ছেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। যে ট্রাইব্যুনালে বসে আজকে ওরা এই রায় দিয়েছে, এই ট্রাইব্যুনালটা মাননীয় প্রধানমন্ত্রীরই করা, মাননীয় প্রধানমন্ত্রীর সময় করা, এই ফ্যাসিলিটিস গুলো সমস্ত কিছু, এই দেশটা আপনি যা দেখবেন সমস্ত ফাউন্ডেশন গত 16 বছরে প্রধানমন্ত্রী যেভাবে এই দেশটাকে করে দিয়ে গেছে, সেখানে আমাদের তৈরি, আমাদের করা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার উপরে বসে বসে আমাদেরকে ফাঁসির হুকুম দিচ্ছে। সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তিত না, আমরা জানি যে আমাদেরকে কামব্যাক করতে হবে এবং বাংলাদেশে যা ঘটে যাচ্ছে এগুলোর ব্যাপারে আমাদেরকে প্রতিরোধমূলক বা আইনি ব্যবস্থা নিতে হবে। আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে, এবং বাংলাদেশের তো একটা সাধারণ মানুষ রয়েছেন, প্রচুর সাধারণ মানুষ রয়েছেন, তাদেরই বা এখন কি করবেন তারা? কারণ এটা তো একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল, মানুষ খেতে পাচ্ছে না। এটা গৃহযুদ্ধ পরিস্থিতি হয়েছে এবং গৃহযুদ্ধ পরিস্থিতি হয়েছে এবং আমি অনেকবার বলেছি যে বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। অনেকেই এটা অনেকভাবে নিয়েছে। আমি এর আগেও বলেছি যে সশস্ত্র সংগ্রাম একমাত্র রাস্তা। আপনার সশস্ত্র সংগ্রাম ছাড়া এই যুদ্ধে জেতা আমি অনেক কঠিন মনে করি। এখানে আমাদেরকে একেবারে সিম্পল, এখানে আমাকে কে কি বলবে না বলবে, আই ডোন্ট অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট ইট। আমি আপনাকে এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি সশস্ত্র প্রতিরোধ গড়ে না তোলে তাহলে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, কমপ্লিটলি ব্যক্তিগত মতামত, এটা কোনো দলীয় মতামত নয়। ফলে বাংলাদেশের গৃহযুদ্ধর দামামা বেজে উঠলো, এরই মধ্য দিয়ে এটি অফিসিয়াল একটি রূপ লাভ করলো, একেবারেই অফিসিয়াল রূপ লাভ করলো আজকে থেকে। এর আগে আরেকবার দেখাই দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা সেই ছবিগুলো আরেকবার দেখাই যে কি পরিস্থিতি। এই যে রাস্তায় সেনা নামিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যাতে পরিস্থিতি মানে কতটা উত্তপ্ত হয়ে উঠলে যে সেনা নামাতে হয়েছে রাস্তায়। বাংলাদেশের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের আইনজীবী নিঝুম মজুমদার। দাদা, যেদিন 32 নম্বর ধানমন্ডি ভেঙে ছত্রখান করে দেওয়া হয়েছিল সেদিনও আপনার সঙ্গে এখান থেকেই কথা হচ্ছিল এবং সেদিনও আপনি অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। কিন্তু আজকে অনেকগুলো দিন পেরিয়ে যাবার পর যখন শেখ হাসিনার উপর একটা চরম সাজা শোনানো হচ্ছে, তখন এই যে 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলা হয়েছিল তারপরে শেখ হাসিনার ওপর এই যে চরম একটা সাজা শোনানো হলো, এগুলো বোধহয় পরপর সেদিনই লেখা হয়ে গিয়েছিল যে এর পরে পরে কি ঘটতে চলেছে, অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে। দেখেন আমরা এই ফেট সম্পর্কে আমরা খুবই সচেতন ছিলাম এবং আমরা আছি। আমি আপনাকে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে একটা কথা খুবই পরিষ্কার ভাবে বলে দিতে চাই এবং আমরা বলছি, সেটা হচ্ছে যে এই দেশে যে গৃহযুদ্ধকে টেনে আনা হয়েছে এটির পরিণতি এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছাবে যে আপনি সোমালিয়া বা সুদানে যে ট্রাইবে আপনি সংঘর্ষ দেখেছেন সেই পর্যায়ে পৌঁছাবে। আপনার কি মনে হয় আমরা ছেড়ে দিব? আপনার কি মনে হয় যে আমাদের বোনকে, আমাদের নেত্রীকে যে অপমানের মধ্য দিয়ে গিয়ে তারা এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারের ফাঁসির হুকুম দিয়েছে, এইটা আমরা আপনার মানে আঙ্গুল চুষবো বসে বসে? যতগুলো এখানে আছে এদের প্রত্যেকটাকে এই বাংলার মাটিতে আমরা ঝুলাবো এবং সেটা আপনাদের সামনেই সেটা হবে। এবং আমি আপনাদেরকে এইটা কথা দিয়ে যাচ্ছি, এই আজতাক বাংলাতে সেদিন আমি ঠিক এইভাবে লাইভে এসে আমি আপনাদেরকে তখন ওই ফাঁসির হুকুমের কথা আমি বলবো, এটা আমি আপনাদেরকে কথা দিতে পারি। ফলে এটা নিয়ে আমি দেখতে দেখতে প্রায় 1.5 বছর এখনো পর্যন্ত বাংলাদেশের ছবিটা তো বদলালো না। সেই 2024 শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিদ্বেষ ছড়িয়েছেন, কোথায় সেই ছবিটা তো বদলালো না। বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়িয়েছে এবং ভারত বিদ্বেষ ছড়িয়েও যাচ্ছে, সেই চিত্রও বদলাবে। আমি তো বলছি যে বাংলাদেশের মানুষ, আপনি দেখেন আমরা শাটডাউনের কল করেছি এই 16-17 তারিখে, গত 13 তারিখে, মানে এরকম একটা অবস্থা থেকে কামব্যাক করা অনেক কঠিন একটা ব্যাপার। সেইখানে 13 তারিখে যে আমাদের লকডাউন, সেই লকডাউনে পুরো সারা বাংলাদেশের মানুষ
এটিকে পজিটিভলি নিয়েছে এবং পুরো বাংলাদেশ তখন ফাঁকা হয়ে গেছে। আজকের এই ঘটনা বাংলাদেশের মানুষকে কতটা স্ট্রাইক করবে, এটা এখন তো আপনি মাত্র ঘটনাটা ঘটলো আধা ঘন্টা আগে, রায় দিল বা যা কিছু হলো গত 1 ঘন্টার মধ্যে। এখন আপনি এই প্রতিক্রিয়াটা দেখতে পারবেন সাধারণ মানুষের। একটি ট্রাইব্যুনালে হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে এসেছে এভিডেন্স হিসেবে। আপনি ওইটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই হুমায়ুন আহমেদের নাম শুনেছেন। হুমায়ুন আহমেদের উপন্যাসকে এই ট্রাইব্যুনালে আপনার একটি এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেটির উপরে ভিত্তি করে আবার শাস্তিও রচিত হয়েছে। ফলে এই ট্রাইব্যুনালের করুণ দশা ওই একটা জিনিসই প্রমাণ করে যে আপনার উপন্যাস পর্যন্ত আপনার এভিডেন্স হিসেবে ব্যবহৃত হয়। ফলে আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে এই রায় নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই। আমাদের এখন দেখার বিষয় হচ্ছে যে এদেরকে কিভাবে পতন করানো যায়, এই পুরো রেজিমটাকে কিভাবে এখান থেকে চেঞ্জ করানো যায়, কিভাবে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের ধারাতে, গণতান্ত্রিক ধারাতে আসে। বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনের ধারাতে ফিরবে, যখন রাজনীতিতে তার একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে, তখন দেখবেন যে আপনি আজকে যেগুলো দেখছেন এগুলো থাকবে না।